পূর্ব সরপাটা বিএনপি এবং অঙ্গসংঘ কর্তৃক আয়োজিত স্কুল মাঠের আজকের এই জনসভার নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আপনার এলাকার কৃতি সন্তান, সাবেক ইউপি মেম্বার জনাব জামাল উদ্দিন গাজী, আপনাদের প্রিয়তা অ্যাডভোকেট APM জাকারিয়া মাহবুব আলমগীর আলো, আনুষিদ আজাদ, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট সাদাত সহ আমাদের দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার শ্রদ্ধা মুরব্বিয়ানরা, আমাদের এই স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ ভাই বোনেরা এবং আমাদের মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি বেশি কথা বলার দরকার নাই, কারণ আপনারা আমাকে অনেকে আগে থেকে ছিলেন নাকি? আপনাদের এই অঞ্চলের এখন এটাকে কি বলে, সুবর্ণচর উপজেলা নাকি? এই সুবর্ণচর উপজেলা কোন দলের আমলে তৈরি হয়েছে? তখন কে এমপি ছিল? এবং এই সুবর্ণচর উপজেলার তৈরি করেন আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি? আমি মনে করি একটা সুযোগ এসেছে, ভোট কেন্দ্রে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি এই যে সুবর্ণচর একটা পরিচিতি যে আপনাদেরকে দিয়ে গেল। সুবর্ণচর এখন শুধু নোয়াখালী নয়, বাংলাদেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে গিয়েও যদি বলেন আপনার বাড়ি কোথায়, যদি বলেন সুবর্ণচর, তখন মানুষ আপনাকে চিনে, আপনার সুবর্ণচরের বাসিন্দা। এই পরিচিতি যে দলের কারণে, যে নেত্রীর কারণে, যে এমপির কারণে, আমি মনে করি আপনারা তাদেরকে নিশ্চয়ই আপনারা সম্মান দিবেন নাকি? এখানে রাস্তাঘাট অনেক কিছু ছিল না। আমার এই বন্ধু জাকারিয়া সাহেব আমার সাথে ছিল। আমাদের এখানে প্রাইমারি স্কুল ছিল না, হাই স্কুল ছিল না, আজকে 2টা কলেজ এবং স্কুলগুলো জরাজীর্ণ অবস্থা, রাস্তাঘাট ছিল না, কত সমস্যা, বনদস্যুর অত্যাচার, এই হিন্দুদের গরু নিয়ে যায়, মানুষকে জিম্মি করে আটকে রাখে, টাকার বিনিময়ে আবার ছেড়ে দেয় নাকি? এগুলো ছিল না? এখন কি এগুলো আমরা মুক্ত করি নাই? জীবনের ঝুঁকি নিয়ে যেখানে যে দেশকে বনদস্যু মুক্ত করেছি, এই বয়সে আবার দরকার হলে নিজের দায়িত্ব নিয়ে, নেতৃত্ব নিয়ে এই অঞ্চলের যে সমস্যাগুলো সমাধান করবে, কথা বলতে পারে। আমি গত কয়েকদিন আগে এই চরবাটা, পূর্ব চরবাটা, সরকুলার মোহাম্মদপুরলই এই সুবর্ণচরের এই যে বনদস্যু, এখানে আজকে যে চর, নতুন চর জেগে উঠেছে, এই অঞ্চল আমি ঘুরে ঘুরে দেখেছি এবং আমার চোখে একটা বিষয় খুব আমার মনের মধ্যে রেখাপাত করেছে। সেটি হলো, আমি দেখতেছি নদীতে আমাদের জমিগুলো ভেঙে যাচ্ছে। যেখানে গিয়েছি মানুষের একটা দাবি যে ভাই আমাদেরকে নদী ভাঙা থেকে রক্ষা করতে হবে। যে লোকটায় দাবি করছে তার বাড়ি এখন যেখানে নদী, এখান থেকে প্রায় 2 মাইল 2.5 মাইল উত্তরে, কিন্তু মনে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে, যেভাবে নদী ভাঙা শুরু হয়ে গেছে সেইভাবে একদিন হয়তো এই সরবাটাও ভেঙে যেতে পারে। আমি আজকে কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমাদের নেতা তারেক রহমানের উদ্দেশ্য আজকে আপনারা বলছেন, আগামী দিনে যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব আমরা নেই, আপনাদের এই নদী ভাঙা জন্য আমরা আল্লাহর কাছে আপনারা যেভাবে আপনাদের ভগবানের কাছে প্রার্থনা করবেন, ঠিক তেমনিভাবে কাজের মধ্যে দিয়ে আমরা নদী ভাঙাকে প্রতিহত করে আমাদের এই জনপদকে নদীর ভাঙন থেকে আমরা রক্ষা করব। এখানে অনেক সমস্যা, চিকিৎসার সমস্যা, সময় নেয় কথা বলার, নাহলে আর কিছু বলতাম। হাসপাতালে একটা হাসপাতাল আছে, কিন্তু সে হাসপাতালের অবস্থান খুব ভালো নয়। আল্লাহ যদি আমাকে যদি সুযোগ দেয়, এই হাসপাতালের এই চেহারা থাকবে না, হাসপাতালের চেহারার পরিবর্তন করে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে সেখানে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে, যাতে করে মানুষের এখানকার লোক যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। এখানে আপনারা চাষাবাদ করেন, অনেক সময় শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষ করতে পারেন না নাকি? জমি থাকার পরেও, পরিশ্রম করার পরেও আপনারা অনেক সময় আপনাদের চাষাবাদে ক্ষতি হয় পানির অভাবে। আমরা এখানে একটা প্রকল্প গ্রহণ করেছি বেগম খালেদা জিয়ার আমলে। আমি তখন বলেছিলাম, উনি কথা দিয়েছিলেন, আল্লাহ আজকে উনি দুনিয়াতে নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে যেন পরকালে যেন উনি শান্তিতে থাকেন, যার যার ধর্ম তো ওনার জন্য প্রার্থনা করবেন। ওনার কাছে বলেছিলাম, উনি বলছে সাধারণ একদিন হবে, কিন্তু আজকে হয়তো ওনার সেই সুযোগ হয় নাই। আমি আমার নেত্রীর সেই চিন্তা, আমার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখন আপনাদের কাছে বলবো, আমরা এখানে সুবর্ণচর সেচ প্রকল্প নামে একটা প্রকল্প করে
বর্ষার পানিকে খালের মধ্যে আটকে রেখে আপনাদের অভিশস্য উৎপাদনের জন্য আমরা পানির ব্যবস্থা করার একটা সেচ প্রকল্প গ্রহণ করবো ইনশাল্লাহ। আরও অনেক সমস্যা আছে, রাস্তাঘাট অবস্থা খুব খারাপ নাকি? তবে আপনাদের কাছে আমি একটা বিষয়ে সাহায্য চাই। আমি তো অনেক কাজ করবো, আপনারা কী করবেন? আপনাদের কিছু কাজ করতে হবে তো, নাকি করতে হবে না? আমাদের সামাজিক যে ব্যবস্থাটা ভেঙে গেছে এটাকে উদ্ধার করতে হবে। আমি গত কয়েক বছর যাবৎ লক্ষ্য করছি সমাজে যেখানে দিলীপ বাবুর মতন বা আমাদের আরও অনেক মুসলিম ভাইয়ের এখানে নেতারা মুরব্বী আছেন, সমাজের নেতৃত্ব এই সমস্ত শ্রেণীর লোক, কিন্তু গত 15, 16, 17 বছরে সমাজের নেতৃত্বের পরিবর্তন হয়ে গেছে। মুরব্বীদের হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা চলে গেছে তরুণ যুবক, যারা উচ্ছৃঙ্খল, যারা নেশাখোর, যারা সন্ত্রাস, যারা সাদাবাজি করে, তারা হয়ে গেছে এলাকার সালিশের মালিক, তারা হয়ে গেছে এলাকার যে কোনো কিছুর ভাগ্যবিহীতা। মুরব্বীরা ভয়ে ভয়ে মুখে কথা বলে না, কোনো রকম ইজ্জত নিয়ে চলে, আবার কোনো রকম ইজ্জত নিয়ে ফিরে, নাকি মিথ্যা? আল্লাহ যদি আমাকে কামিয়াব করে এই ব্যবস্থা থাকবে না। কোনো রাজনৈতিক কর্মী, কোনো আর গুরুত্বপূর্ণ কোনো সমাজের যারা সম্মানিত লোক তাদেরকে আহ্বান করে তাদেরকে জিম্মি করে রাখতে পারবে না। এই রাজনীতি আমি বিশ্বাস করি না। আপনাদের এখানে আমাদের মুসলমানদের অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা তো সেগুলো দেখবই। আমি আগেও আপনাদের এখানে এই মন্দিরে দেখছি এবং আপনাদের এখানে অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে আমি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সহযোগিতা করার চেষ্টা করছি। আমি আজকে আপনাদের শুধু এইটুকু বলবো যে আপনারা আপনাদের যে হিন্দু ভাইদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, যেমনিভাবে আমাদের মসজিদের প্রতি আমার সম্মান আছে, তেমনিভাবে আপনাদের মন্দিরের প্রতিও আমরা সম্মান রাখি, কারণ এটা আমাদের ইসলামের শিক্ষা। আমাদের ইসলামের শিক্ষা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী একজনের গায়ে চাদর নাই, নিজের গায়ের চাদর এমনি মেরিয়ে দিয়ে ধরো, আমার চাদর তুমি ধরো, তুমি চাদর নিয়ে তোমার ইজ্জত ডাকো, নাকি? আমরা সে মুসলমান, এখানে শুধু মুসলমানের কথা বললে তো হবে না, ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করতে হবে। এটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করলে হবে না, এটাকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে এবং সে মাফিক চলতে হবে। এই জন্য হিন্দু ভাই, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা হয়তো আমাদের ধর্মের পার্থক্য আছে, আমাদের উপাসনার পার্থক্য আছে, এক একজন এক এক মতে আমরা কেউ দোয়া করি, কেউ প্রার্থনা করি, কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে যাই, কিন্তু আমরা সবাই তো মানুষ, আমাদের সবাই সৃষ্টিকর্তা তো একজন, নাকি? তার সৃষ্টিকর্তা আর সৃষ্টির প্রতি ভালোবাসা দেখতে হবে। আমরা সেই ভালোবাসার মন নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনারা সম্মানের সাথে মাথা উঁচু করে সংখ্যালঘু নয়, বাংলাদেশের অন্য নাগরিকদের মতো আপনারা একই মর্যাদা দিয়ে এখানে বসবাস করবেন, আপনার ধর্মকর্ম করবেন, সেরকম পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের দল নিছে এবং আমাদের নেতা তারেক রহমান অলরেডি সেভাবে উনি কাজও করতেছে। আজকে ওনার একটা বক্তব্য আসার পথে শুনলাম ওই যে মোবাইল থেকে, আমি বললাম যে কোনো মহারানা বোধহয় কোনো জায়গাতে বোধহয় ওয়াজ মাহফিল করতেছে। পরে আমি বললাম যে কার কণ্ঠ, মনে হয় তারেক সাহেব। আমার আলো বললো যে হ্যাঁ, না, তারেক রহমান সাহেবের। আমি আজকে আগে আপ্লুত হয়ে গেলাম বাড়ির মধ্যে, যে আমাদের নেতার মধ্যে এই মনোভাব আছে, সৃষ্টিকর্তার প্রতি যার এই বিশ্বাস আছে, আমার বিশ্বাস তাকে দিয়ে বাংলাদেশ নতুন এক বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, যে বাংলাদেশ হবে জনগণের কল্যাণের জন্য। তার জন্য একটু হাত তুলে দোয়া করবেন, রাজি আছেন? আমাদের হিন্দু মা বোনেরা রাজি আছেন? আমাদের এটা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে একটা মনোদান আগামী জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তরফ থেকে একটা নেতৃত্ব দিয়েছেন। তো আমি তার জন্য দোয়া আছে। আর আমাদের মার্কার কথা বলতে হবে, কি মার্কা? কি ধানের শেষ? আমি এখানে দীর্ঘদিন রাজনীতি করি, এখানে আওয়ামী লীগের কোনো নেতা যদি থাকেন একটু বলেন, আমি কোনো আওয়ামী লীগের কোনো লোক আমার দ্বারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়েছে? অন্য কোনো দলের কোনো লোক ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনারা কোনো হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমি আপনাদের এই যে ফরিদার বাবাজির কথা বললো, ওনার এখানে আসি, ওনার প্রতি কি আমি সম্মান দেখাই নাই? ওনাকে আমি ভক্তি শ্রদ্ধা করি নাই? কেন করছি? করছি এই কারণে যে ওনার ভিতরে ওনার সেরকম একটা অবস্থান ওনার ছিল, সেরকম একটা গুরুত্ব ওনার মধ্যে ছিল, ওনার একটা ব্যক্তিত্ব ছিল, নাকি? আমি জানি না সেখানকার রাস্তাঘাটে এখন কী অবস্থা, তবে আমি কথা দিলাম আপনাদের সমস্যা আমাদের সমস্যা এক সমস্যা। আপনারা যদি কষ্টে থাকেন আমরা সুখে থাকবো না, আপনারা সুখে থাকলে আমরা সুখী হব, নাকি? এই ভালোবাসা নিয়ে
আপনাদের অতীত আপনাদের অঞ্চলকে আমরা দেখেছি। আমি তো এই অঞ্চলে কোনোদিন এই অঞ্চল থেকে ব্যাপক ভোট দেওয়া লাভ করি নাই, কিন্তু এই অঞ্চলে কোনোদিন অবহেলা করছি? বলেন না, অবহেলা করছি? কোনোদিন অবহেলা করি নাই। আগামী দিন আমাদের দিলীপ দাদা যে কথা বলছেন, আগে অতীতকে বলিদান, এখন বর্তমানকে সামনে রেখে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান সরকার গঠন করি এবং আমাদের কল্যাণাত্মক উন্নয়নমূলক কাজগুলোকে সমাপ্ত করি। রাজি আছেন? তাহলে একটু সবাই মিলে হাত তুলে ধরে একটা, আমি স্লোগান দিব না, আপনারা স্লোগান দেন, আমি একটু শুনি যে আপনাদের স্লোগানের আওয়াজ কতটুকু। শান্তির পক্ষে, হিন্দুদের আসতে দাও। একটা কথা বলে গেলাম, আমি আগেও বলছি, এখন আবার বলতেছি, আমাদের দলের কেউ যদি কারো আচরণে যদি আপনাদের যদি মনে কষ্ট থাকে, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। আর যাদের আচরণের কারণে আমাদের কিছু ক্ষতি হয়, তাদেরকে আমি বলবো আজকের এই সবার পর থেকে শুদ্ধ হয়ে যান। যদি পরিবর্তন না হয়, আমি শান্তির পক্ষে, আমার ভোটের চাইতে আমার কাছে গুরুত্ব হয় জনগণের শান্তি, নাকি? যার জন্য আমি আপনাদের অনুরোধ করবো, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে তাদেরকে সম্মান করবেন। আমার সাথে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে সেই প্রার্থীকে সম্মান করবেন। আপনি যদি তাকে অসম্মান করেন, আমার ইজ্জত কমে, আমার ইজ্জত বাড়বে না, নাকি? এই জন্য সম্মান করবেন। আর এই শান্তিপূর্ণ জনপদে যাদের কারণে শান্তি নষ্ট হবে, আমি দল মত অনেককে আমি সহ্য করব, ভিন্ন দলের লোককে আমি সহ্য করব, কিন্তু শান্তি বিঘ্নকারী কোনো নেতাকে সহ্য করব না। এই ব্যাপারে আমি কিন্তু কঠোর, অতীতও ছিলাম, ভবিষ্যতে আমি কঠোর থাকবো। কারণ আমি চাই সুবর্ণচর হোক একটা শান্তির জনপদ। এই শান্তির জনপদ তৈরি করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে এবং আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। পরস্পরের সাথে মিলেমিশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে সুবর্ণচরবাসী হিসাবে, তেমনিভাবে বাংলাদেশি হিসেবে আছি, তেমনিভাবে সুবর্ণচরবাসী হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে এখানে কষ্ট করে এসেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, জাতীয় শহীদ জিন্দাবাদ, আমাদের শহীদ রহমান সিটি অমরক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।